মুজিজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রফেসর সমাজবিজ্ঞান, মুজিজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায় সামাজিক পরিবর্তন এই অধ্যায় নিয়ে কথা বলবো। অর্থাৎ দ্বাদশ অধ্যায় সমাজবিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের এটা লাস্ট অধ্যায়, আমরা গত ক্লাসে বলেছিলাম। এবং এই 11 অধ্যায় বা সামাজিক পরিবর্তন এই অধ্যায়ে আমরা গত ক্লাসে যে অংশটুকু শেষ করেছি, আজকে তার পরবর্তী অংশ শেষ করব। দেখো, আমরা গত ক্লাসে সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, সামাজিক পরিবর্তনের কারণ এবং প্রকারভেদ করেছিলাম। আর আজকে আমরা দেখব সামাজিক পরিবর্তন সম্পর্কিত যে কয়েকজন সমাজবিজ্ঞানীর তথ্য আছে, অর্থাৎ সামাজিক পরিবর্তনের তথ্য। দেখো, এর আগে আমি বলেছিলাম যে ক্লাসে একটা জিনিস বলি, একটা হচ্ছে তত্ত্ব আর আরেকটা হচ্ছে তথ্য। এই তথ্যের হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে থিওরি, আর এটা হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ কোন বিষয় সম্পর্কিত বা এই ইনফরমেশনকে জেনারেলাইজ করে একটি সত্য, স্বতঃসিদ্ধ সত্য অবস্থায় দাঁড় করানোই হচ্ছে তথ্য। অর্থাৎ এই ইনফরমেশনকে অ্যানালিসিস করে, ইনফরমেশনকে জেনারেলাইজ করে যখন আমরা একটা স্টেটমেন্ট দাঁড় করাই, একটা স্টেটমেন্ট অথবা একটা স্বতঃসিদ্ধ একটা নিয়ম, বা আমি যদি নিয়ম বলি, একটা নিয়ম দাঁড় করাই, তখনই সেটা হয়ে যায় তথ্য। তো সামাজিক পরিবর্তন সম্পর্কিত যে কয়েকটি তথ্য তোমাদের বইতে দেওয়া আছে, এর মধ্যে প্রথম তথ্যটা হচ্ছে কার্ল মার্কসের তথ্য। অর্থাৎ থিওরি অফ মার্কস। কার্ল মার্কসের সামাজিক পরিবর্তন সম্পর্কিত তত্ত্বের মধ্যে উনি তিনটা বিষয়ের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ডায়ালেক্ট অফ নেচার, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম আর হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। অর্থাৎ ডায়ালেক্ট অফ নেচার বা প্রকৃতির রাজ্যে দ্বন্দ্ব। দেখো, আমরা যদি 1 নম্বর ধরি, ডায়ালেক্ট অফ নেচার, ডায়ালেকটিক অফ নেচার, অর্থাৎ বা প্রকৃতির রাজ্যের দ্বন্দ্ব। এই ডায়ালেকটিক অফ নেচার শব্দটা বা এই তত্ত্বটার মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রকৃতিতে সবসময় একটি অবস্থার বিপরীতমুখী অবস্থা দেখি। অর্থাৎ প্রকৃতিতে আমরা যদি দিন দেখি, তাহলে দিনের একটি অবস্থা আছে রাত। প্রকৃতিতে আমরা যদি ভালো দেখি, ভালোর একটা অবস্থা আছে খারাপ। অর্থাৎ প্রকৃতিতে আমরা যে জিনিসটাকেই দেখি না কেন, তার একটা বিপরীতমুখী অবস্থান আছে। আমরা প্রকৃতিতে প্রাপ্ত সকল বিষয়েরই একটা বিপরীতমুখী। দেখো, এই কার্ল মার্কসের এই ডায়ালেক্ট অফ নেচার, এই তত্ত্বটারই মূল কথা কিন্তু আবার হচ্ছে আমরা যে নিউটনের যে হচ্ছে যে 3টি সূত্র আছে, নিউটনের 3টা সূত্রের একটা মূল কথা হচ্ছে যে প্রকৃতিতে সকল অবস্থারই বিপরীতমুখী একটি অবস্থা আছে। তো আসলে বিষয়টা সত্য এবং বিষয়টা যুক্তিসঙ্গত যে প্রকৃতিতে আমরা যে বিষয়গুলাই দেখি না কেন, তার একটা বিপরীতমুখী একটা অবস্থান আছে। তো এই বিপরীতমুখী অবস্থানটাকে বলা হচ্ছে ডায়ালেকটিক অফ নেচার, অর্থাৎ প্রকৃতির রাজ্যে দ্বন্দ্ব। মানে প্রকৃতি প্রকৃতিগতভাবে তার মধ্যে ডান দিকে একটা পরিস্থিতি তৈরি করছে। এই প্রকৃতি প্রাকৃতিক উপায়ে বা প্রাকৃতিকভাবে তার মধ্যে একটি বিপরীতমুখী অবস্থান তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে ডায়ালেকটিক অফ নেচার। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম
অর্থাৎ ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদ যদি আমি লিখি, দ্বান্দ্বিক বস্তুবাদ জিনিসটা হচ্ছে যে ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজমের আবার মূল বিষয়টা হচ্ছে যে কার্ল মার্কস সবসময়ই এই বস্তুবাদ বা বস্তু সম্পর্কে বেশি আগ্রহী। অর্থাৎ উনি বলেন বা ওনার মতে যে বস্তুর বাইরে কোনো কিছুর অবস্থান নেই, অথবা আমি যদি এইভাবে বলি যে যা কিছু বস্তুগত নয় সেটা অদৃশ্য বা সেটা কোনো বিষয় না। অর্থাৎ বস্তুগত বস্তু কেন্দ্রিক বিষয়ের বাইরে পৃথিবীতে কোনো বিষয় থাকতে পারে না। অর্থাৎ বস্তুগত ওনার সকল আলোচনাকেই উনি বস্তু কেন্দ্রিক আলোচনা করেছেন। অর্থাৎ বস্তু যেটা বস্তু নয় সেটা আলোচনার বিষয় নয়, সেটার কোনো বাস্তব ভিত্তিও নাই। তো এই জন্য কার্ল মার্কসকে বলা হয় বস্তুবাদের জনক বা বস্তুবাদী সমাজবিজ্ঞানী বলা হয়। তো এই বস্তুবাদের এই চিন্তাটা উনি আবার নিয়েছেন হচ্ছে দেখো হেগেল থেকে। হেগেল হচ্ছে জার্মান সমাজবিজ্ঞানী, জার্মান সমাজবিজ্ঞানী হেগেল। এই হেগেল ছিলেন আবার হচ্ছে ভাববাদী। হেগেল হচ্ছে ভাববাদী দার্শনিক, কিন্তু এই ভাববাদী দার্শনিকের জায়গায় উনি পরিবর্তন আনার জন্য উনি হচ্ছে বস্তুবাদী চিন্তা করেন, এবং বস্তুবাদী চিন্তায় উনি বলেন যে ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজমে যেটা হয় এইখানে কোন বস্তুকে উনি বলছেন থিসিস, এই থিসিসের মাধ্যমে হয় অ্যান্টিথিসিস, এবং এই অ্যান্টিথিসিসের মাধ্যমে হয় হচ্ছে সিনথিসিস। অর্থাৎ এইভাবে কোন বস্তুর পরিবর্তন আসে। উনি বলছেন যে কোন বস্তুকে আমরা যদি থিসিস হিসেবে চিন্তা করি এবং থিসিসের বিপরীতমুখী অবস্থান হচ্ছে অ্যান্টিথিসিস, অর্থাৎ এইটা হচ্ছে এটার বিপরীতমুখী অবস্থান। অর্থাৎ পক্ষে বিপক্ষ সমন্বয়, পক্ষ বিপক্ষের একটি সংঘাতের ফলে একটি সমন্বয়বাদ বা একটি নতুন পরিস্থিতি তৈরি হয়। এটাকে উনি বলছেন একটি নতুন পরিস্থিতি। অর্থাৎ বাদ প্রতিবাদ, এটাকে যদি আমি বলি বাদ, এটা হচ্ছে প্রতিবাদ। এই বাদ প্রতিবাদের ফলে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম। অর্থাৎ কোন বস্তুর সাথে অপর বস্তুর সংঘর্ষ বলে, অপর বস্তুর একটি বিপরীতমুখী অবস্থান বলে, এই বিপরীতমুখী অবস্থানের ফলে নতুন একটি অবস্থান তৈরি হয়, যেটাকে উনি বলতেন ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম বা দ্বান্দ্বিক বস্তু। অর্থাৎ বস্তুর মধ্যে সবসময় একটি মানে কি বলবো যে একটি বিপরীতমুখী অবস্থান কাজ করে এবং পক্ষ বিপক্ষের সমন্বয়ে একটি নতুন অবস্থা, নতুন পরিস্থিতি তৈরি হয়। এটা হচ্ছে ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজমের মূল কথা। এবং সর্বশেষ হচ্ছে হিস্টেরিক্যাল ম্যাটেরিয়ালিজম। অর্থাৎ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম এই ডায়ালেকট্রিক অফ নেচার, ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম এই বিষয়গুলোকে যখন মানব জীবনে প্রয়োগযোগ্য করা হয় তখন সেটা হয়ে যায় হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। অর্থাৎ তার এই এক আমরা বললাম যে দ্বান্দ্বিক বস্তু কি ডায়ালেকট্রিক অফ নেচার, এবং 2 নাম্বার বললাম হচ্ছে ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম। এই ডায়ালেকট্রিক অফ নেচার এবং ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম যখন হচ্ছে মানব জীবনে যখন হচ্ছে এটা হচ্ছে কি করা হয়, এটা বাস্তবায়ন করা হয় বা এটা রূপান্তর ঘটে, তখন সেটা হয়ে যায় হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম।
হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমে উনি মানব সমাজকে 5টা স্তরে ভাগ করেছেন। মানব সমাজ হচ্ছে বা মানব সমাজের আজকের এই অবস্থানে আসার আগে বা আজকের এই অবস্থানে আসতে আরো কয়েকটি ধাপ অতিক্রম করেছে। এই 5টি ধাপের মধ্যে দেখো, আমরা যদি ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম অন্য আলোচনার প্রসঙ্গে, 1 নাম্বার বলেছেন প্রিমিটিভ কমিউনিজম সোসাইটি। প্রিমিটিভ কমিউনিজম সোসাইটি। এরপরে 2 নম্বর হচ্ছে স্লেভারি সোসাইটি। তিন নম্বর হচ্ছে ফিউডাল সোসাইটি। এবং 4 নম্বর হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি। এবং 5 নম্বর হচ্ছে সোশ্যালিস্টিক সোসাইটি। অর্থাৎ এই হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমে উনি বলছেন যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে এই সমাজ বা মানব সমাজ 5টা স্তরে বিভক্ত। 5টা স্তরের প্রথম স্তরটাকে বলেছেন হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম সোসাইটি বা আদিম সাম্যবাদী সমাজ। দেখো, আমরা পড়তেছি হচ্ছে ডায়ালেক্ট অর্থাৎ দ্বন্দ্ব বা আমরা দ্বান্দ্বিক বস্তুবাদের আলোচনা করতেছি। যদি আমরা এইটাকে চিন্তা করি যে কার্ল মার্ক্সের সকল আলোচনা হচ্ছে মূলত দ্বান্দ্বিক বা ডায়ালেক্টিক্যাল আলোচনা। তো এই হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমে কার্ল মার্ক্স যে মানব সমাজের 5টি স্তর ব্যাখ্যা করেছেন, এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম সোসাইটি বা আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজ বলতে উনি বোঝাচ্ছেন যে সমাজে মূলত সমাজের মধ্যে কমিউনিজম বা সমতা ছিল, অর্থাৎ এই সমাজে তখনও সম্পদের ধারণা প্রকাশ পায়নি বা ব্যক্তিগত সম্পদের ধারণা তৈরি হয়নি, বিধায় মানুষ সবাই সমান ছিল, মানুষ সবাই সমান অবস্থানে অবস্থান করত। যার কারণে এই সমাজকে বলা হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম সোসাইটি। কমিউনিজম মানে সাম্যবাদী। এই সাম্যবাদী সমাজের পরেই আসে হচ্ছে দাস নির্ভর সমাজ। দাস নির্ভর সমাজের মধ্যে ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে দাস আর একটা ছিল মালিক। এই দাস নির্ভর সমাজের মধ্যে এইরকম শ্রেণী ছিল। এরপরে আসে হচ্ছে ফিউডাল সোসাইটি। ফিউডাল সোসাইটি হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজে ছিল ভূমিদাস, মধ্যবর্তী শ্রেণী এবং আরেকটা ছিল হচ্ছে জমির মালিক। এই তিনটা ছিল। অর্থাৎ স্লেভারি সোসাইটিতে 2টা অবস্থান ছিল বা 2টা শ্রেণী ছিল, একটা হচ্ছে দাস মালিক। ফিউডাল সোসাইটিতে ছিল হচ্ছে ভূমিদাস। দাস আর ভূমিদাসের মধ্যে পার্থক্য হচ্ছে দাস ছিল হচ্ছে দাস ছিল আপেক্ষিক অর্থে স্বাধীন বা দাস বিভিন্ন ধরনের কাজে থাকতো, সংযুক্ত থাকতো, কিন্তু ভূমিদাস সে ছিল ভূমির সাথে বাঁধা, অর্থাৎ শুধুমাত্র ভূমি সংক্রান্ত কাজের সাথেই সে সম্পৃক্ত ছিল। ভূমির বিক্রি বা ভূমির মালিকানা পরিবর্তনের সাথে সাথে এই দাসেরও মালিকানা পরিবর্তন হয়ে যেত, যার কারণে এটাকে বলা হচ্ছিল ভূমিদাস। এরপরে এই সময় আরেকটা শ্রেণী ছিল যেটাকে বলা হচ্ছে মধ্যবর্তী শ্রেণী, এবং যে জমির মালিক অর্থাৎ যে হচ্ছে ফিউডালিস্ট তাকে বলা হচ্ছে জমির মালিক। এই 3টা শ্রেণী ছিল। এবং চতুর্থ নাম্বার হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অসংখ্য শ্রেণী আছে, যেটা আমরা বর্তমান সমাজে যে অবস্থানে বাস করি সেটাকে বলা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি। অর্থাৎ এখানে হচ্ছে শ্রমিক, মধ্যবর্তী শ্রেণী এবং পুঁজিপতি এরকম সহ বিভিন্ন শ্রেণী এই বর্তমান সমাজ ব্যবস্থায় আছে। এবং কার্ল মার্ক্সের মতে পরের যে সমাজ ব্যবস্থা আসবে সেটা হচ্ছে সোশ্যালিস্টিক সোসাইটি বা সাম্যবাদী সমাজ। এই সাম্যবাদী সমাজকে উনি এই আদিম সমাজের মতো
চিন্তা করছেন, অর্থাৎ এই সমাজে যেমন সম্পদের ধারণা ছিল না এবং সম্পদের ধারণা না থাকাতে মানুষের মধ্যে সমতা ছিল, ঠিক একইভাবে এই সোশ্যালিস্টিক সোসাইটিতে বা এই যে সমাজ ব্যবস্থা পরবর্তীতে আসবে কার্ল মার্ক্সের মতে, এই সমাজ ব্যবস্থায় সম্পদ থাকবে রাষ্ট্র মালিকানায়, সম্পদ ব্যক্তিগত মালিকানায় থাকবে না, বিধায়ী ব্যক্তি সকলভাবে সকল অর্থে সবার মধ্যে সমতা থাকবে। অর্থাৎ আদিম সমাজে যেমন কমিউনিজম ছিল, তো বলা হচ্ছে এই সমাজ ব্যবস্থাতেও ব্যক্তির সমান অবস্থান থাকবে, অর্থাৎ এই সমাজ ব্যবস্থাতে দ্বন্দ্ব থাকবে না, এখানে থাকবে হচ্ছে শান্তি। যেহেতু সম্পদে ব্যক্তিগত মালিকানা নেই এবং সম্পদে ব্যক্তিগত মালিকানা না থাকাতে প্রতিযোগিতা নেই, অধিক মুনাফা অর্জনের হচ্ছে কারণ নেই, এবং সেই হেতু মালিক শ্রমিকের সম্পর্ক হবে মধু সম্পর্ক, সুসম্পর্ক। এখানে একজন আরেকজনকে অত্যাচার করবে না, একজন আরেকজনকে কি বলে নিয়ন্ত্রণ করবে না, যার কারণে এই সমাজ ব্যবস্থা হবে সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা। কার্ল মার্ক্সের এই হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের সমাজ ব্যবস্থা বা সমাজ পরিবর্তন ব্যবস্থায় এই যে আমরা পরিবর্তনের যে ধারাবাহিকতা দেখে, ধারাবাহিকতার সর্বশেষ স্তর হচ্ছে সোশ্যালিস্টিক সোসাইটি। পৃথিবীতে এখনো কিছু কিছু রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা ফলো করে, আর ওভারঅল বেশিরভাগ কান্ট্রিগুলো ক্যাপিটালিস্ট সোসাইটিকে ফলো করে। তো এই হচ্ছে তোমাদের সমাজ পরিবর্তন সম্পর্কিত কার্ল মার্ক্সের থিওরি। আমি বলতে এই সকল আলোচনা হচ্ছে কার্ল মার্ক্স থিওরি। কার্ল মার্ক্স অর্থাৎ সমাজ পরিবর্তন সম্পর্কিত কার্ল মার্ক্সের যে থিওরি ছিল, এই থিওরিগুলো আজকে আমরা কথা বললাম। আমরা এর পরের ক্লাসে কথা বলবো হচ্ছে সামাজিক পরিবর্তন সম্পর্কিত যে প্যারেটোর যে আলোচনা আছে, এবং প্যারেটোর আলোচনা সংক্রান্ত আলোচনা এবং এর পরবর্তী যে অংশ আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।